আসবার জন্য ধন্যবাদ আপিতি। দর্শক আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর মশিউর রহমান মৃধা, যিনি একজন শিক্ষাবিদ, গবেষক ও কবি। আমরা চলে যাচ্ছি তার কাছে। শিক্ষকতা দিয়ে শুরু আপনার পেশা জীবন, এর পেছনে কারণ কি? এই মহান পেশাটি আপনার হবে, এটা কি আগে থেকে ভেবেছেন নাকি আপনার কোনো শিক্ষক? এটি ছিল আমার কাছে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রকৃতপক্ষে আমি যখন পড়াশোনা করে বের হই, তো ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে কোনো না কোনো কারণে আমার ব্যবসার প্রতি নেশা হয়ে গেল এবং আমি মোটামুটি ব্যবসা শুরু করে দিয়েছি। বাট আমি লক্ষ্য করলাম যে আমার আব্বা আমার প্রতি সন্তুষ্ট নন। আমি বারবার আব্বার প্রসঙ্গটি নিয়ে এসেছি। আমি বলছি যে উনি আমার খুব ভালো বন্ধু ছিলেন। তো দেখলাম যে উনি আমার যারা ছোট আছে তাদের সঙ্গে একটু আলোচনা করেন, মার সঙ্গে আলোচনা করেন। তখন ভালো রোজগারও করছি, কিন্তু তখন আমি চিন্তা করলাম যে আমি এটি আমার একটা মেসেজও আমার তরফ থেকে, আমি যেটুকু বুঝতে পারি শিক্ষক হিসাবে। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আব্বা যখন বলছেন একটা কলেজে জয়েন করি, তখন আমি 7 দিনের মধ্যে 2টো কলেজে বিজ্ঞপ্তি পেলাম। আমি সেখানে গিয়ে দিলাম, হ্যাঁ করলাম, 2টোতে অংশগ্রহণ করলাম এবং 2টোতে আমি টিকে গেলাম। তো আমি যেটাকে সুইটেবল মনে করেছি সেটাতে জয়েন করেছি। জয়েন করার সময় আমার যেটা মনের মধ্যে যেটি সুপ্ত বাসনা ছিল, যে ইচ্ছে ছিল যে আমি এখানে মাস 6 কিংবা বছর খানেক শিক্ষকতা করব, করার পরে আমার উপরন্ত একটা সুবিধা হবে, ব্যবসা ক্ষেত্রে হবে, সেটা যে আমার নামের সাথে একটা সাইনবোর্ড যুক্ত হবে। তো তারপরে করলাম। কিন্তু আমি আপনাকে একদম হলফ করে বলি, মন থেকে বলি, এবং আমার সমস্ত শিক্ষকদের জন্য এটা আমার তরফ থেকে একটি মেসেজ এই গসিপিং এর মধ্য দিয়ে, যে আমি 1 মাসের মধ্যে এটি অনুধাবন করতে পেরেছি যে জীবনে আর সব কাজ ছেড়ে দিতে পারবো, কিন্তু শিক্ষকতা ছাড়তে পারবো না। অনেক মহান একটা কথা বললাম এটা একটা। এবং আমি এটা মনে করি যে শিক্ষকতা কোনো চাকরি না, পেশা না, এটা একটা নেশা। এবং শিক্ষকতা কারো অধীন না, পরাধীন না, এটা হচ্ছে বিবেকের অধীন। রবীন্দ্রনাথের ভাষায় আমরা কথার অধীন, প্রথার অধীন এবং অসংখ্য প্রবৃত্তির অধীন। আচ্ছা, প্রথম কোন কলেজে শিক্ষকতা শুরু করেন? এটা হচ্ছে নরসিংদী জেলার পলাশ থানার শহীদ স্মৃতি কলেজ। আচ্ছা, সেইখান থেকে কবে আসেন? 2006 সালে আমি ফাউন্ডার প্রিন্সিপাল। যে সময় কলেজটি শুরু হয় সেই সময় আমি এখানে। আপনি যখন শিক্ষকতা শুরু করেছেন তখন কি ব্যবসা গুটিয়ে নিয়েছিলেন নাকি সেটাও চলছিল? না, যখন আমি ওই কলেজে শিক্ষকতা করি, যে কয় বছর করেছি ওই শহীদ স্মৃতি কলেজে, ততক্ষণ পর্যন্ত আমার ব্যবসা টুকটাক ছিল। কিন্তু যখন আমি আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে জয়েন করি অধ্যক্ষ হিসাবে, আমি তো ওইখানে তো অধ্যক্ষ ছিলাম, কিন্তু শিক্ষক ছিলাম। যখন এখানে অধ্যক্ষ হিসাবে জয়েন করি, তখন আমি ভেবে দেখলাম যে এখানে আমাকে সকাল থেকে মধ্যরাত অব্দি আমাকে, আমার চিন্তার থেকে এরকম নিলাম যে সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যদি আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে পরে সকাল থেকে মধ্যরাত অব্দি আমাকে লড়াই করতে হবে। এবং আমি যদি করি লড়াইটি, তাহলে পরে বাকিরা সকলে করবে। আচ্ছা, 2006 থেকে 2014 খুব বেশি সময় না, মাত্র 8 বছর, কিন্তু এই মফস্বলের একটা সাধারণ কলেজ এখন দেশব্যাপী একটি পরিচিত একটি নাম, এবং পরপর 3 বছর গত 2012 থেকে ঢাকা বোর্ডে 2য় স্থান অধিকার করেছে। তো এর পিছনে, সাফল্যের পিছনে কি কি কারণ কাজ করেছে আপনি কি মনে করেন? আমি প্রথমত আমি বলবো যে যিনি এই কলেজটার ফাউন্ডার, তিনি একজন শিল্পপতি, থার্মিক্স গ্রুপের কর্ণধার। ওনার মধ্যে আমি দেখলাম যে উনি এই কলেজটি নয়, উনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সাথেই সম্পৃক্ত আছেন। উনি আরও একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন, যদিও সেই কলেজটির ফলাফলের দিক থেকে এই পর্যন্ত এই জায়গাটিতে আসতে পারে না। স্কুল একাধিক রয়েছে, আর এছাড়াও অনেক প্রতিষ্ঠানে ওনার কন্ট্রিবিউশন রয়েছে। তো তিনি সবকিছু মিলিয়ে যে এত কন্ট্রিবিউশন, কিন্তু আমি ওনার দিকে তাকিয়ে আমার মনস্তাত্ত্বিকভাবে আমি অনুধাবন করতে, এটা রিয়েলাইজ করতে সক্ষম হইলাম যে উনি আসলে একটা কিছু চাচ্ছেন। তো তখন আমি এটা বিবেচনা করে আমি ওনার প্রত্যক্ষ নজরদারি এবং তদারকি এবং ওনার মনের কথাটাকে আমি প্রথম অনুধাবন করার চেষ্টা করেছি। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত আমি একটি উদাহরণ আপনাদেরকে দিতে চাচ্ছি, যে সেটা হচ্ছে যে আমার স্ত্রী, তিনিও কিন্তু এসএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলেন, কিন্তু আমার সাথে ওই এসএসসি পাস করার পরে ওই কাজটি হয়ে যায় আমার সাথে। তো হয়ে যাওয়ার পরে ও জিজ্ঞাসা করেছে যে আমি কি করবো। আমি যদি আমার কাছ থেকে সুবিধা নিতে চাও তাহলে বাংলা পড়তে হবে, আমি তো অন্য কিছু জানি না। হ্যাঁ, তো সে বাংলাই পড়াশোনা করেছে। এবং একই কলেজে আছি আমরা এখন দুজন। ঠিক আছে। তো সেখানে পড়াশোনাও কি একসাথে করেছিলেন বাংলায়, ঢাকায়? না, ও তো আমি যখন মাস্টার্স পাস করে কলেজে জয়েন করছি তখন ও এইচএসসি পাস করছে। তারপরে পড়াশোনা সে
যখন জিজ্ঞাসা করেছে যে আমি কোনটা করব, হ্যাঁ, তা আমি বলছি যে আমার কাছ থেকে সুবিধা নিতে চাইলে তো তোমাকে বাংলা পড়তে হবে, কারণ আমি তো এর বাইরে কিছু জানি না, বুঝি না। তো যাই হোক, এখন সে শিক্ষকতা করছে। এবং এটি আমি বলি যে অনেকেই কলেজে ঢোকার পরে, আমার প্রতিষ্ঠানে ঢোকার পরে যদি সে আমার রুমে ঢুকে, তাহলে কোনোদিনই বুঝতে পারবে না যে সে আমার স্ত্রী, কারণ কলেজের যত ডেকোরাম আছে, যত ডিসিপ্লিন আছে, সেটা মেনে স্যার বলার থেকে আরম্ভ করে সবকিছু। এখন বাসায় গেলে রাতে বলে আমাকে মাঝে মধ্যে স্যারই বলে ফেলে, এটা একটা। তো এবং মনে হয় না আমাদের দুজনের অন্য বিষয় নিয়ে কথা হয়, কথা যা হয় বাসায় গেলেও সেটা কলেজ এবং কলেজ নিয়ে কথা হয়, এটা একটা। আরেকটি বিষয় হচ্ছে যে আমি এই আপনি সফলতার কথাটি জানতে চেয়েছেন, আমি চিন্তা করে দেখছি যে সবকিছুতে যদি ব্যতিক্রম, সবকিছু পরিবর্তন, মানে বারাক ওবামা 44 বছর বয়সে প্রেসিডেন্ট হয়ে কিন্তু উনি পরিবর্তনের ডাক দিচ্ছেন। আমি বিশ্বাস করি সারা বিশ্বে আমাদের দেশে পরিবর্তন ছাড়া এখানে উন্নতি অসম্ভব না, একদম প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের পরিবর্তন দরকার। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করেছি কতগুলো বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে একজন প্রিন্সিপাল খুব রাগী হবেন, খুব রেগে টেগে বসে থাকবেন, একজন ছাত্র ঢুকতে হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, মেয়ে কামিং স্যার বলবে, এই সেই বলবে, এরকম বলে টলে তারপরে এখানে ঢুকতে হবে। হ্যাঁ, কিন্তু আমার ধারণা যেদিন আমি প্রথম প্রিন্সিপালের চেয়ারে বসছি সেদিনই বলছি যে ছাত্ররা ঢুকতে হলে অনুমতি লাগবে না, মাঝে মধ্যে শিক্ষক ঢুকতে হলে অনুমতি লাগবে, ছাত্রদের বেশি, এটা বলেছি। এবং তাদের সাথে নির্ভেজাল অকৃত্রিম একটা সম্পর্ক তৈরি করতে হবে, যে কারণে আপনি তাদের আব্বা আম্মা বলে। আমি আব্বা আম্মা বলি। এবং আপনি বিশ্বাস করেন যে পাশ করে বেরিয়ে যাওয়ার পরে অনেকেই আমাকে আর কিন্তু স্যার বলে না, আব্বা আম্মাই বলে। আমি কিছুদিন আগে একটা মজার ঘটনা, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আমি একটা অনুষ্ঠানের উদ্বোধক, আমি সেখান থেকে নামছি, ওই অডিটোরিয়াম থেকে নামার পরে দুজনে সে একজন আমার এই পাশ দিয়ে হাত ছেলে, এটা তো হঠাৎ করে আমি আমার গাড়িটা একটু দূরে, আমি ড্রাইভারকে ফোন দিতেছি যে তুমি সামনে নিয়ে আসো, হাত দিছে। হাত দেওয়ার পরে এটা আমি এখন তো কান্না করতে পারবো না, আমার কান্না পেয়ে যাচ্ছে যে হাত দিয়ে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে না আমি কেমন আছি, জিজ্ঞাসা করছে মা কেমন আছে, মানে অর্থাৎ আমার ওই তো এই কি কলেজের শিক্ষিকা। তখন আমি বুঝলাম যে আমি তো প্রিন্সিপালকে ওভারকাম করতে পারছি, কারণ আমি দুটোই পেয়ে গেছি এখন এটা। এবং এটার ভিত্তিতে যদি আমার লক্ষ্য উদ্দেশ্যটা কি, তার কাছ থেকে যা আছে তার ভিতর থেকে বের করে নিয়ে আসে, এবং সেটা যদি ধমক দিয়ে শাসন না করে যদি আমি ভালোবেসে পারি, তাকে আদর করে পারি, তাকে সমস্যাটা কোথায়, হ্যাঁ, এই চিন্তার থেকে আমার মনে হয় অনেকটা কাজে এসে গেছে আমার এই প্রতিষ্ঠানটিতে। এবং আমি 2013 সালে সিঙ্গাপুর মালয়েশিয়া গেছি, সেখানে আমি সিঙ্গাপুরে দেখলাম যে এই দেশটা এত সুন্দর, এত ডিসিপ্লিনে, মানুষজন এটা মানে কাগজ যদি নিচে পড়ে সে নিজে দায়িত্বে হেঁটে এটা নিজেকে তুলে নিয়ে যায়, যেখানে গিয়ে ডাস্টবিন পায় সেখানে ফেলে দেয়। তো এটার কারণটা কি আমি নিজে খুঁজে বের করছি, আর কিছু না, ডিসিপ্লিন, শৃঙ্খলা। আমি 2006 সালে যখন জয়েন করি তখন আমি ডিসিপ্লিন দিয়ে এটাকে শুরু করেছি। আমার কলেজের মধ্যে এটা 2011 সালে মাননীয় ভূমিমন্ত্রী অ্যাডভোকেট রেজাউল করিম হীরা, উনি এই কলেজে ঢুকেছেন হঠাৎ করে, তাৎক্ষণিক একদম 7-8 মিনিটের নোটিশে আমাদের জেলা প্রশাসক মহোদয় বললেন যে মন্ত্রী মহোদয় আপনার কলেজে ঢুকেছেন। ভূমি সচিব মহোদয় আমাকে জিজ্ঞাসা করেছেন একদম বরাবর বসে যে কলেজ কি বন্ধ? আমি জি না স্যার। খোলা? হ্যাঁ খোলা। ক্লাস চলছে? হ্যাঁ স্যার চলছে। কতজন ক্লাস করেছে? আমি স্যার 8 শতাধিক। তো কোনো আওয়াজ নাই যে? আমি আওয়াজ করা নিষেধ। কেউ তো বেরোলো না। আমি স্যার বেরোনো নিষেধ। যে আমি এখানে একটা ক্লাস নেব। কি ক্লাস নেবেন স্যার? কম্পিউটার আছে? বিষয় যে হ্যাঁ আছে। তো কম্পিউটার ক্লাসে ওনাকে দেওয়া হলো। আমাদের ক্লাসের ডিউরেশন হচ্ছে 45 মিনিট, কিন্তু উনি 65 মিনিট ক্লাস করে আসছেন। তার মানে ওই ছাত্রছাত্রীরা রেসপন্স করছেন বলেই উনি কিন্তু 20 মিনিট বেশি এখানে সময় কাটিয়েছেন। এটা হচ্ছে এনভায়রনমেন্টটাকে তৈরি করা। এখন আমরা যারা শিক্ষকতা করছি, আমরা যারা প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি, আমরাই কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে থাকতে চাচ্ছি না। কখন এটা থেকে বেরিয়ে আসবো কিংবা অন্য কাজে মনোযোগ দিব। যদি আমরা সেই সময়টা, আমার কাছে এটাও আমি এবার যে রেজাল্ট হচ্ছে সকল মিডিয়াই আমার ইন্টারভিউ করছে, আমি সেখানে বলেছি যে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি মেসেজ, আমি আমার অন্য কোনো মেসেজ নেই, আমার চেয়ে সকলেরই মেয়াদা বেশি আছে। ওনারা সকলেই সকালে কলেজে আসেন এবং রাত 12টা পর্যন্ত কলেজ নিয়ে পাবেন, অথবা আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন সেটা স্কুল হোক কলেজ হোক, আপনি রাত 12টা পর্যন্ত পাবেন। আপনি হাঁটবেন, চলবেন, ফিরবেন, যেখানে যে অবস্থায় থাকবেন সর্বত্র আপনার মাথায় আপনার শিক্ষা প্রতিষ্ঠান কাজ করবে। আর শিক্ষক সর্বত্র শিক্ষক,
বিজ্ঞাপন বিটিভিতে বা অন্য চ্যানেলে বিজ্ঞাপন দেয়, টিন কিনতে গেলে শিক্ষককে জিজ্ঞাসা করে, গাছ লাগাইতে গেলে শিক্ষককে জিজ্ঞাসা করে, ফ্যামিলি প্ল্যানিং এ যাবে সেটাও শিক্ষককে জিজ্ঞাসা করে। তাহলে শিক্ষকের দায়িত্ব প্রতিষ্ঠানের বাইরেও আছে। অবশ্যই শিক্ষক এখনো সমাজের সর্বোচ্চ সম্মানজনক আসনে অধিষ্ঠিত, যদি ওই শিক্ষক মনে করতে পারেন। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের ভাষায় বলতেছি, তিনি বলছেন যদি কোনো শিক্ষক মনে করে যে তার সম্মানের হানি করছে, তাহলে ওই সম্মান হানির জন্য ওই শিক্ষকই কম বেশি দায়ী। এবং আমি আরেকটি আজকে আমি এই রাঙা সকালের মধ্য দিয়ে আমি আপনাদেরকে এটাকে বলতে চাচ্ছি, যদি এই দেশের সকল শিক্ষক যথাযথ জায়গাটিতে সঠিক জায়গাটিতে থাকে, তাহলে আমার ধারণা দেশটি অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বা আপনি খুব সুন্দর কথা বলেছেন। এবং শিক্ষকদের যে ভূমিকা জাতি গড়ার ক্ষেত্রে, সেটা তো অবশ্যই আমরা সবাই স্বীকার করি। একই সাথে আমাদের যে আর্থসামাজিক অবস্থা, সেখানে শিক্ষকদের অবস্থান নিয়েও কিন্তু আলোচনা সমালোচনার জায়গা আছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো বিরতির পর। দর্শক, নিচ্ছি একটি বিরতি, ফিরবো একটু পরে। আশা করছি